হ্যাঁ, হ্যালো, ঠিকই আছে। শোনা যাচ্ছে ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, বিষয়টি আগের দিন আমরা আলোচনা করছিলাম। তাতে চকলেট সিস্টের উপরে একটা প্রশ্ন এসেছিল। ওটা নিয়ে আমি জেনেছি, বিষয়টা নিয়ে ওটা নিয়ে আলোচনা করব। এখন ঘটনা হচ্ছে, যিনি বলেছিলেন কি ভদ্রলোক আমার মনে নেই, ওটা আমার দেখতে হবে যে চকলেট সিস্ট কাকে বলে। সেটা যে উনি আমাদের তথ্যটা দিয়েছিলেন একদমই ভুল তথ্য ছিল। যেটা আকারে বড় যে বলেছিলেন এটা হলে সিস্ট আর এটা হলে চকলেট সিস্ট, এটা টোটালি ভুল তথ্য ছিল। আজকে আমি চকলেট সিস্টের উপরে আলোকপাত করব এবং কিছু কিছু বিষয় আপনাদেরকে নোট করতে হবে, খাতা পেনটা রেডি রাখবেন। আর যিনি বলেছিলেন তিনি কি উপস্থিত আছেন? হ্যাঁ, আছে। হ্যাঁ, আলোচনা করছি, বিষয়টা আপনিও জানবেন। আর যেটা বলেছিলেন সেই বিষয়টা সবাইকে আপনি অবগত করেছিলেন? আপনি কি নিজে কনফার্ম জেনে করবেন? হ্যাঁ, আমি যেটা জেনেছি, হ্যাঁ, আমিও আমার এক কাছ থেকেই শিখেছি এটা, যে চকলেট সিস্টটা কখন হয়, যখন নর্মাল সিস্ট থেকে আকারে বড় হয়, মানে 5 পয়েন্টের উপরে যখনই চলে যায় তখন ওটা চকলেট সিস্টের আকার ধারণ করে। এটা হলো আসল ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে। এছাড়া আকার, যতটা সিজ আকার বড় হবে এবং সেটা ছোট থাকলেও চকলেট সিজ থাকে। চকলেট সিজ এটা নয়, পলিসিস্টিক ওভারির যে সিস্ট, সেই সিস্টটা বড় আকার নেওয়াতে চকলেট সিস্ট এটা কখনোই নয়। চকলেট সিস্টটা এটা টোটালি আলাদা পদ্ধতিতে হয়। আমি এইটা ব্যাখ্যায় আসছি। এমন নয় যে বড় হলেই সেটা চকলেট আকার, চকলেট সিস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে ইউটাসের ভেতরের যে পর্দা, এন্ড্রিওমাস, ওটা কি হচ্ছে অ্যাকচুয়ালি 28 দিন অন্তর যখন পিরিয়ডটা হয় তখন তো ওই ঝিল্লিগুলো ভেঙে যায়, যেটা ব্লাডের আকারে বেরিয়ে আসে। কিন্তু যখন ওই পেশি কোষটা যখন ইউটাসের গা থেকে বৃদ্ধি পায় এবং তার গায়ে থলথলে একটা রক্তর ঠিক ঢেলা হয় না, একটা জেলির মতো থকথকে একটা থলথলে মতো অবস্থায় থাকে। সেই সিস্ট গুলো কখনো কখনো পিরিয়ডের সময় ভেঙে যায়, সেটা বড় আকার নিতে পারে না, সেটা ভেঙে যায়। ওই সিস্ট গুলো ভেঙে পিরিয়ডের সময় ব্লাডের আকারে বেরিয়ে আসে। কিন্তু চকলেট সিস্টটা কখন হয়, এটা একেবারে অ্যাবনর্মাল একটা ব্যাপার, যেটা খুব কম সংখ্যক মেয়েদের মধ্যেই হয়। সেটা কি হয়, ন্যাচারালি যেটা হয়, ব্লাডটা নিচের দিকে ধাবিত হয়। এটা কি হয়, এটা একেবারে উপরের দিকে ধাবিত হয়। কি হয়, ব্লাডটা উপরের দিকে যায় যখন, ন্যাচারালি যে পেশেন্ট হয়ে যায় সে তার কিন্তু ব্লাডটা যে নর্মালি যেটা হয় ফ্লোটা, সেই ফ্লোটা তার থাকে না, কারণ তার ব্লাডটা কিন্তু উপরের দিকে ধাবিত থাকে। কি হয়, সেটা গিয়ে ফেলোপিয়ান টিউব দিয়ে গিয়ে ডিম্বাশয়ে আস্তানা গায়। সেইখানে যে মদ পুরোনো যে ব্লাডটা গিয়ে জমা হয়, সেই পুরোনো ব্লাডটা সিস্টের আকারে থকথকে ছোট, কোনো কোনো ছোটটা আবার মানে বৃদ্ধি পায়, মাঝারি সাইজ থেকে তারপরে একটু মাঝারির একটু বড় সাইজ, এরকম হতে হতে বৃহৎ আকার যখন নেয়, তখন সেটা যদি ফেটে যায় তো রোগীর প্রাণ নিয়েও সমস্যা হয়। তখন কি হয়, অস্ত্রোপচার বা ডিম্বাশয় ধরে বাদ, সেটা চিকিৎসা সাপেক্ষ ব্যাপার। তো চকলেট সিস্টটা কিভাবে হচ্ছে, ব্লাডটা উপরের দিকে ধাবিত হয়ে সেটা ফেলোপিয়ান টিউবের ওখানেও তৈরি হয়, ম্যাক্সিমামটা গিয়ে ডিম্বাশয়ে হয়। ডিম্বাশয়ে কি হয়, চকলেটের যে রং সেই কালো, কারণ কি ব্লাডটা তো পুরনো, সেই ব্লাডটা যখন গিয়ে ওখানে ছোট ছোট আকারে জমা হয়, টিউমারের আকার, সেটা হয়ে যায় কালচে, ডিপ বাদামি বা কালচে। সেই কালচে রংটা চকলেটের মতো দেখতে হয় বলেই চকলেট সিস্ট নামকরণ করা হয়েছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, এবার আমরা একটু তথ্য একটু নোট করে নেব। যদি 2 সেন্টিমিটারের নিচে থাকে তাহলে কিন্তু পেশেন্ট বুঝতে পারছে কোনো একটা উপসর্গ সেরকম থাকে না, কিন্তু একটা অস্বস্তি থাকে জাস্ট। আমরা এটা কিন্তু নোট করে নেব এই বিষয়গুলো, কারণ
মেয়েদের যেটুকু মনে থাকবে, আপনাদের তো পুরুষ, আপনাদের স্বাভাবিক কারণে মনে রাখা সম্ভব নয়। লিখছেন কি? নোট করুন, সাইজ গুলো বলছি, কারণ প্রশ্নের সম্মুখীন হলে সঠিক উত্তর দেওয়াটাই বেটার বলে আমি মনে করি, ভুল তথ্য মানুষের কাছে না। আমরা সবাই সবকিছু জানি না, আমরাও শেখানোর মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করছি, কিন্তু কখনো যেন ভুল না শিখি আমরা। থেকে 4 সেন্টিমিটার সেটা হচ্ছে মাঝারি সাইজ। তখন কি হয়, পেলভিক পোর্শনে পেইন শুরু হয় পিরিয়ডের সময়। 2 থেকে 4 সেন্টিমিটার। আচ্ছা, 4 থেকে যখন 6 হচ্ছে সেটা মাঝারি, একটু মাঝারি, যেটা সাইজটা বললাম তার থেকে একটু বড়। ফোর থেকে 6 হলো মাঝারি সাইজের থেকে একটু বড়। সেটা হচ্ছে কি হচ্ছে, তখন কিন্তু গুরুতর পেলভিক পেইন হয় পিরিয়ডের টাইমে। 4 থেকে 6 এটা মানে সেন্টিমিটার। সেই সময় কিন্তু রক্তপাতটা বেশ ভারী রকমেরই হয়। আর 4 থেকে যখন 4 থেকে 6 এবার 6 সেন্টিমিটারটা যখন তার থেকে বৃদ্ধি পেতে থাকে 6 সেন্টিমিটারের পরে, সেটা হয় তীব্র আকার, মানে বেশ গুরুতর একটা পেলভিক পেইন, তার সাথে ভারী মেনস্ট্রুয়েশন। আর যখন 6 এর উপরে চলে যায় তখন সংকটপূর্ণ, মানে তখন পেশেন্টকে নিয়ে সত্যি রিস্ক হয়ে যায়। তখন অপারেশন বলুন বা যাই বলুন, হসপিটালে ভর্তি বলুন, যেটা ট্রিটমেন্টের আওতায় চলে যায়, মানে সাংঘাতিক রকমের, মানে প্রাণ সংশয় হতে পারে। ম্যাক্সিমাম দেখাচ্ছে যেটা 10 সেন্টিমিটার অব্দিও হয়, ম্যাক্সিমাম 10 সেন্টিমিটার, মানে 6 থেকে 10 সেন্টিমিটারের অব্দি আকারটা হয়, তখন রিস্ক জোন হয়ে যায়। আচ্ছা, আর এটা কখন হয়, এই ধরনের পেশেন্টকে আমরা কিভাবে পাবো? আমরা তখন কিন্তু দেখতে হবে কিভাবে হয়েছে, কোন বয়সে এসে হয়েছে। কারণ কি ম্যাক্সিমাম মেয়েদের এটা একটা পারিবারিক ইতিহাস থেকে তো একটা বলেইছি এর আগে, জেনেটিক একটা ব্যাপার। এছাড়াও অনেক ক্ষেত্রে অ্যাবরেশন হলে, আবার অনেক ক্ষেত্রে সিজার হলে, মানে সিজারের পরে আঘাত পাওয়ার পর অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। আর এছাড়াও মেয়েদের অল্প বয়সী যে মেয়েরা, অল্প বয়সী বলতে অবিবাহিত যে মেয়েরা, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 35 বছর এজের এজ বা তার আশপাশ দিয়ে, একটু বেশি হয় একটা এজের পর এটা আসতে পারে। আর প্রথমের দিকে ট্রিটমেন্টে থাকলে তার বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা থাকে না, ট্রিটমেন্টের দ্বারা সে মাপতে পারে। কিন্তু যখন অনেক বড় আকার নিয়ে নেয় তখন কিন্তু ডিম্বাশয় ধরেই বাদ চলে যাওয়ার ব্যাপার থাকে। কারণ কি এত অসংখ্য এবং বিগ সাইজ যে সেখান থেকে তো ডিম্বাণু বেরোনোর রাস্তা পায় না, অলরেডি ডিম্বাণুগুলোকে নষ্ট করে ফেলা হয়। তো মানে ডিম্বাণুকে জীবিত রাখার কোনো জায়গাই থাকে না, ফলে কি হয় বন্ধ্যাত্ব এসে যায়। এবং দেখতে হয় তখন তার লেফট সাইড এবং রাইট সাইডে দুটো ডিম্বাশয়তে ওরকম কিনা, তখন সেটা চিকিৎসা সাপেক্ষ ব্যাপার থাকে। আর এটা একমাত্র জানতে পারা যায় আল্ট্রাসোনোগ্রাফি হিসাবের মাধ্যম দিয়ে জানা যায়। আচ্ছা, এবার আমরা যে পয়েন্ট গুলো করবো সেটা হচ্ছে এন্ড্রিওমাস। এন্ড্রিওমাস হচ্ছে, আমরা যদি প্রশ্ন করি যে চকলেট সিস্ট এবং এন্ড্রিওমাস যে সিস্ট সেটা কি এক? চকলেট সিস্ট মানে আমরা কিন্তু চকলেট সিস্ট এবং এন্ড্রিওমাস মানে ইউটাসের ভেতরে যে প্রথম যে পর্দাটা,
ইউট্রাসের, মানে ভেতরে যে একটা বাইরের আস্তরণ, একটা ভেতরের আভ্যন্তরীণ আস্তরণ, সেই আস্তরণের যে সিস্টটা হয় আর ওদিকে যে চকলেট সিস্ট, বিষয়টা কিন্তু সেই রক্তটা যখন উপরের দিকে ধাবিত হয়, সেই পুরোনো রক্ত দিয়ে কখনো ওয়ালের গায়ে হচ্ছে, আর ব্লাডটা উপরে প্রবাহিত হয়ে যখন রাইট সাইডে ফেলোপিয়ান টিউব দিয়ে ডিম্বাশয় বা লেফট সাইডে ফেলোপিয়ান টিউব দিয়ে ডিম্বাশয় যাচ্ছে, তখন কিন্তু এটা হচ্ছে। তাহলে ওদের যে চিত্রটা আর কি, বিষয়টা কিন্তু এক, কারণ আলাদা করে যে মানে সেটাকে যে আমি ডিভাইডেড করব, ওদের যে সিস্ট গুলোর যে সিমটম, এটার ক্ষেত্রেও যা হয় ওটার ক্ষেত্রেও ঠিক তাই হয়। পেইনফুল যে কষ্টগুলো যেটা হয় পেশেন্টের, সিস্ট এই সিস্ট বলে এটা হয় না, বা ওই সিস্ট বলে এরকম নয়, ব্যাপারটা একই। মানে চকলেট সিস্ট মানে এন্ড্রিওমাস নয়, আবার এন্ড্রিওমাস মানে চকলেট সিস্ট, কথাতে আছে না যেটা বলে যে এটা হলে এটা নয়, কিন্তু চকলেট সিস্ট মানে এন্ড্রিওমাস সিস্ট। এবার যেহেতু ব্লাডটা প্রবাহিত হয়ে পুরোনো ব্লাডটা উপরের দিকে ধাবিত হয়, এবং সেই ব্লাডটাই কিন্তু এন্ড্রিওমাসের ওই ঝিল্লিতে হয়, ঠিক আছে? কিন্তু ওই সিস্টটাকে কিন্তু আমরা চকলেট সিস্ট বলি না। চকলেট সিস্টটা কখন বলি? ডিম্বাশয়ে গিয়ে যখন সেই ব্লাডটা আশ্রয় নেয়, ওখানে গিয়ে যখন ওই ছোট ছোট আকারের সিস্ট তৈরি হয়। প্রথমে থলথলে জেলির মতো থকথকে হয়, তারপরে সেটা আস্তে আস্তে ডিপ কালার হতে হতে চকলেটের রং এসে যায়, বাদামি, তারপরে চকলেট কালার এসে যায়। আচ্ছা, রেফারগেস মার্চ কি বলছে? এন্ড্রিওমাসের পরে আসছে রেফারগেট মার্চ। এইটা কি হচ্ছে? এটাতে কিন্তু ফেলোপিয়ান টিউবে কি হচ্ছে, ব্লাডটা কিন্তু ফেলোপিয়ান টিউবে গিয়েও সিস্ট, মানে নরমালি শুক্রাণু ডিম্বাণুর যে রাস্তাটা, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সিস্ট। কেন? প্রথমে চকলেট সিস্ট কি করছে? ডিম্বাশয়ে গিয়ে আস্থা লাগাচ্ছে ওই ব্লাডটা নিয়ে, সেখানে তো ডিম্বাণু নিঃসরণ হওয়ার কোনো জায়গায় নেই। কিন্তু যখন মানে ফেলোপিয়ান টিউবের কাজ কি? ডিম্বাণুকে ওই রাস্তা দিয়ে নিয়ে এসে শুক্রাণুর সঙ্গে মিলন ঘটানো, কিন্তু সেই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে ফেলোপিয়ান টিউবে অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, ফেলোপিয়ান টিউবটাও ক্লিয়ার থাকছে না। তো সেখানেও কিন্তু চিকিৎসা সাপেক্ষ ব্যাপার, সেখানে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে সেটা কিন্তু বুঝে নিতে হবে যে সমস্যাটা কোন জায়গায়, ফেলোপিয়ান টিউবে ব্লকেজ তৈরি হয়েছে না চকলেট সিস্ট। সেটা কিন্তু ট্রিটমেন্ট সাপেক্ষ ব্যাপার, পরীক্ষা সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, চকলেট সিস্টে কখনো আমরা বলি না চকলেট সিস্ট একটা দাগ রেখে যায়। চকলেট সিস্টে কিরকম ব্যাপার, যে দেখা যাচ্ছে পিরিয়ডের যখন একটা টাইম নির্ধারিত যে টাইমটা থাকে, সেই সময়ে আগে অথবা পরে সিস্টটা মানে যেটা আর কি ইউট্রাসের ভেতরের দিকের পর্দাতে থাকছে এন্ড্রিওমাসে, সেইটা কখনো ফেটে, মানে ওখানে যেহেতু ওখানে একটা টিউমারের আকার নিয়েছে, সেই টিউমারটা তো একটা থকথক, একটা জাস্ট একটা পাতলা পর্দার একটা আস্তরণ, সেই আস্তরণটা ফেটে ব্লাডটা বেরিয়ে যায়। এবং ব্লাডটা যেহেতু জমে থাকে, কতদিন ধরে জমে একটা আস্তরণের মধ্যে জমে ব্লাডটা স্টোর হয়ে থাকে, ফলে ওই যে একটা সিস্টের আকার হয়, একটা আকৃতি হয়, সেই ব্লাডটা একটু পুরনো হয়ে যায়, একটু কালচে বাদামি মতো হয়। সে পিরিয়ডের আগ দিয়ে ওটা ভেঙে, কখনো পিরিয়ডের আগেও হয়, কখনো পিরিয়ডের সময় যেটা হয় সেটা তো টের পাওয়া যায় না, কিন্তু যদি ওটা থেকে যায় পিরিয়ডের পরে, কখনো ওটা ভেঙে যে ব্লাডটা আসে খুব কম বাদামি ডিপ কালারের, সেইটা বলা হচ্ছে চকলেট সিস্টে তার দাগ রেখেছে। ফেলোপিয়ান টিউবেও চকলেট সিস্ট দাগ রাখে। যেমন ডিম্বাশয়ে যেরকম সিস্টের কথা বললাম, সেই সিস্টটা ফেলোপিয়ান টিউবে গিয়েও যদি জমা হয় ব্লাডটা, সেইখানে গিয়েও কিন্তু ওই সিস্টের আকার নেয়, একটা ক্লট বাঁধা সিস্ট একটা হয়, সেইটা কিন্তু দাগ রেখে যায়। ফেলোপিয়ান টিউবে একটা দাগ রাখা হয় চকলেট
চকলেট সিস্ট, একটা অবস্ট্রাকশন তৈরি হয়। এবার চকলেট সিস্টে আমরা কি করতে পারি, আমরা ম্যানেজমেন্ট হিসাবে আমরা কি করতে পারি? ম্যানেজমেন্টে আমরা খাদ্য খাবারের দিকে নর্মালি যেটা হোমিওপ্যাথিতে এলে সেটা মেডিসিনে পড়ে যাচ্ছে, কিন্তু তার আগে আমরা ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি? যোগাসনে আসতে পারি। যোগাসনে আমরা কি বলতে পারি? ভুজঙ্গাসন, নৌকাসন, এই আসনগুলো আপনাদের জানতে হবে অ্যাটলিস্ট, যে আসনগুলোর নাম বলছি। পবন মুক্তাসন, নৌকাসন, ভুজঙ্গাসন। হ্যাঁ, এবার তার ফিজিক্যাল স্ট্রাকচারের উপর নির্ভর করে তাকে আসন দিতে হবে, যে সে কতটা নিতে পারবে তার আসন। তার চেহারা একটা ব্যাপার আছে, সবাই সব আসন পারবে না, যার পক্ষে যেটা পসিবল সেই আসনটা তাকে দিতে হবে। এবার খাদ্য খাবারের ক্ষেত্রে যেরকম সিডস জাতীয় আইটেম, যেমন আমন্ড, তারপরে অঙ্কুরিত ছোলা, তারপর বাদাম, আখরোট, আমন্ডস, এই সমস্ত ধরনের, কুমড়ো বীজ, এই ধরনের শিয়া সিডস, এই যে সিডস গুলো থাকে, এই ধরনের আইটেম গুলো আমরা নির্বাচন করতে পারি তাদের জন্য। বলতে পারি এই আইটেম গুলো খেলে তার মানে স্বাস্থ্যের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা তাদেরকে জানাতে পারি। এছাড়া ফলের মধ্যে রয়েছে যেমন শসা, টমেটো, আপেল, এরকম ধরনের খাবার আমরা সাজেস্ট করতে পারি। এছাড়া তো হোমিও মেডিসিন রয়েছে। হোমিও মেডিসিনে যদি আমি যাই, সিপিয়া আমাদের যে মেডিসিন গুলো সিলেক্টেড করা হয়েছে সেটাতে পেশেন্টকে আলোচনা করে দেখতে হবে আপনাদের কি মেডিসিন আসছে। যে মেডিসিন গুলো মোটামুটি একটা অ্যাভারেজ রাখা রয়েছে সেগুলো আমি বলছি, আপনারা আগে লিখেছেন কিনা দেখে নিন একবার। সিপিয়া রয়েছে, পেলভিক পোর্শনে যদি প্রচন্ড ব্যথা পিরিয়ড চলাকালীন সে অনুভব করে, তো সেক্ষেত্রে সিপিয়া কথা ভাবা হয়েছে। আর এক্ষেত্রে পেশেন্টের যেরকম মানসিক পরিস্থিতিটা ঠিক থাকে, প্রচন্ড ক্লান্তি থাকে, তাছাড়া মানসিক অবসাদ একটা থাকে, তারপরে তার ঘুমের একটা সমস্যা থাকে, এই বিষয়গুলো থাকে। পোটেন্সিটা শুনে নিতে হবে পেশেন্টের কি কতদিনের তার রোগের কন্ডিশন, কি জায়গায় আছে, কতদিন ধরে সে ভুগছে, তার উপর নির্ভর করে তার ডোজটা নির্ধারণ হবে। এছাড়া আছে ল্যাকেসিস। ল্যাকেসিস দেখতে হবে যে পিরিয়ড শুরু হওয়ার আগে প্রচন্ড ব্যথা, তার গরমের সমস্যা আছে কিনা, আর দেখতে হবে যে তার গলার কাছে কোনো কিছু মানে বাঁধলে পরে তার বিরক্তি, অস্বস্তি হয় কিনা, সে সেটা নিতে পারে কিনা, এগুলো বুঝিয়ে দেখে তখন ল্যাকেসিস মেডিসিনটা প্রয়োগ করতে হবে। ল্যাকেসিস মেডিসিনটা ভীষণই একটা সাংঘাতিক মেডিসিন, যেটা চট করে প্রয়োগ না করে আগে যাচ করে ব্যবস্থা শুনে পেশেন্টের কন্ডিশন শুনে প্রয়োগ করা উচিত। এটাই বারবার বলবো, কারণ আমি জানি আমার এক পরিচিতর কাছে শুনেছিলাম ল্যাকেসিস মেডিসিন ডাক্তারের কাছে রিপিটেডলি যেতে হবে, সে না গিয়ে সেই মেডিসিন সিলেক্ট করেছিলেন ডক্টর, সেই মেডিসিন সে কি করেছিল সমানে খেয়ে গেছে, ফলে তার যে ব্যাপারটা হয়েছিল সারাক্ষণ জিভটা বের করতে থাকতো, তার ওষুধটা খুবই হয়ে গেছে শরীরে। আর মেডিসিন লিখে দিলে পেশেন্টের যেমন সুবিধা হয় তেমনি অসুবিধা, এটা একটা বড় কারণ। সে ভাবলো যে ডক্টর তো মেডিসিন দিয়ে দিয়েছে, আমি জানতে পেরে গেছি, তো ফলে মেডিসিনটা আমি আর যাবো না, আমি কিনে কিনে খেয়ে যাবো, আমি ভালো যাবো, হয়তো উপশম পেয়েছিল। এবার ওই মেডিসিন খেতে 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 এতটাই প্রবীণ হয়ে গেছে যে সে সারাক্ষণ ওই ওষুধ সিমটম তার প্রকাশ পাচ্ছে তার শরীর। ল্যাকেসিস প্রয়োগ করার আগে বা প্রেসক্রিপশন করার আগে একটু বিবেচনা করে করা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা, এছাড়া আছে বেলেডোনা।
বেলেডোনার সিমটম তো আপনাদের জানাই আছে। পালসেটিলা আছে, পালসেটিলা ক্যালকেরিয়া কার্ভ। লিখছেন? হ্যালো, কোনো রেসপন্স পাওয়া যায় না। মেডিসিন গুলো লিখেছেন? আচ্ছা, এখানে আমি যেটুকু পড়ালাম এর মধ্যে কি অসুবিধা, কি অবোঝার সমস্যা হচ্ছে একটু আমায় বলুন, কারণ পড়ানোর শেষে গিয়ে অনেকে বুঝতে পারে না, আমি বকে যাই, বক বক করে যাই বেকার। তো আমাকে এখনই বলুন কোন জায়গায় অসুবিধা হলো। ম্যাম আমাদের আপনি যখন মেডিসিন বললেন আমরা টোটালিটি অফ সিমটমসের দিকে যাই এবং টোটালিটি অফ সিমটমস বা ব্যাপারটা আপনি যখন থেরাপিটিক তখন দিয়েছেন আমাদের যেটা মানে থেরাপিটিক দেন মানে বেসিক্যালি আমাদের থেরাপিটিক বলে কিন্তু কমন তখন আমরা থেরাপিটিক ফলো করে আমরা এগিয়ে যেতে পারবো। একটু কি আর একটু ফোনটার কাছে এসে বলো, আমি শুনতে পাচ্ছি না, মানে হেজে যাচ্ছি কথা বলে। যেমনি আমরা চেপিয়া বা ল্যাকেসি এরকম মেডিসিন মধ্যে করলেন এগুলো মেডিসিন আমাদের কাইনোপরিসিস লগে যেমন এভারেজ কিছু কমন মেডিসিন আছে মানে যেমন ব্যাপারে যেগুলো বেমার দিতে হয় ওই হিসাবে আপনি থেরাপিটিক জিনিসটা আমাদেরকে দিতেন। অন্য মেডিসিন করবো তাই তো? না না থেরাপিটিক তার মানে ওষুধের যেমন ধরুন চেপিয়ার মধ্যে এই লক্ষণ থাকলে আমরা বিশেষ করে গাইনোকোলজির ক্ষেত্রে আমরা ওষুধের যে এক মিনিট, ওষুধের যে লক্ষণ যে ব্যাপারটা ওটা স্যার আলাদা একটা সাবজেক্ট হিসাবে রেখেছে ক্লাস করার জন্য, ঠিক আছে? আমাকে স্যার যিনি যেমন নির্দেশ দিয়েছেন আমি সেটাই তো পালন করবো। মেডিসিনের বিষয়টা ডিসকাশন করার জন্য স্যার আলাদা সাবজেক্ট হিসাবে রেখেছেন ওটা, ওটা রোগ ভিত্তিক করে এখানে একটা অ্যাভারেজ আইডিয়া দেওয়া হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা এই মেডিসিনগুলোকে ভাবতে পারি। এছাড়াও এমন নয় যে এই মেডিসিন কটাই থাকবে, আপনাদের যেটা মনে আসবে সেই মেডিসিন আপনারা ভাবতেই পারেন পেশেন্টের জন্য যেটা প্রয়োজন, কিন্তু সেই মেডিসিন বিশদ আকারে যে মেডিসিনের আলোচনা সেটা স্যার আলাদা সাবজেক্ট হিসেবে ক্লাস রেখেছেন, সেখানে তখন ওই মেডিসিন বিষয় নিয়ে আলোচনা চলবে। বুঝাতে পারলাম? না ওটা তো ঠিকই আছে ম্যাম। আমি তারপরে চেপিয়ার টোটালিটি সিমটমসের কথা বলি নাই, ধরুন সিস্ট হলো বা চকলেট সিস্ট হলো, চকলেট সিস্টে হয়তো আমি একটা এক্সাম্পল দিতে পারবো। তবে ধরুন চেপিয়া আসতে পারে, ল্যাকেসিস আসতে পারে, এই অনলি ফর সিস্ট চকলেট সিস্টের ক্ষেত্রে কখন চেপিয়া আসবে কখন ল্যাকেসিস আসবে এটা ডিসকাশন দেওয়া মানে থেরাপিটিক আমরা ওটাই বলতে পারি। স্যার এই ব্যাপারগুলো এইভাবে আলোচনার জন্য আমাকে বলেননি, আমি স্যারের কাছে একটু শুনে নেব। হ্যাঁ বলুন। কখন সিপি আসবে, কখন ল্যাকেসিস আসবে, কখন গ্রাফাইটিস আসবে এটা কিন্তু ওইভাবে বলা যায় না। এটা টেস্ট করার পরে যে বিকাশ অটোমেটিক্যালি তখন এমনি এইভাবে বলা যায় না যে এই হলে এই দেবে, এই হলে এটা বলা যায় না। এটাই আমাদের স্যার শিখিয়েছেন। এবার এভারেজ কোন কোন মেডিসিন আসতে পারে একটা থাকে না, সেই জন্য আমি মেডিসিন কটার এভারেজ একটা নাম দিলাম। এবার এইটাই আসবে এমন কোনো কথা নেই, অন্য মেডিসিনও আসতে পারে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ম্যাম আরেকটা বলছিলাম যে ল্যাকেসিসের কথা না, ডাক্তারবাবু ঠিকই প্রেসক্রিপশন করেছেন, ডাক্তারবাবু বলেননি যে আপনি উনি খাবেন। এইবার নিয়ম হচ্ছে ল্যাকেসিস মেডিসিনটা যখন 30 যদি দেওয়া হয় ওকে 2 ডোজ অথবা সিঙ্গেল
এটা ঘটনা। আর সেই একদম মানে স্যাঙ্গুইন হতে হবে যে ল্যাকিসিসের পেশেন্ট কিনা, সেটা না হলেও রোগীর ক্ষতি হয়ে যেতে পারে। কারণ সে যদি উইক থাকে আর তার যদি ফুসফুসে এমনও হয় ল্যাকিসিসের পরে, মানে মানে আমার জানা কয়েকটা রোগীর স্যারের কাছে ডিসকাশনে এটা জেনেছি, ল্যাকিসিস প্রয়োগ করার পর তার কিন্তু ব্লিডিং হয়েছে, ফুসফুস দিয়ে ব্লাডও বেরিয়েছে। ঠিক আছে, ওই জন্য মানে খুব টাফ একটা মেডিসিন। ওই জন্য আমি বলি, আপনি যেটা বলেন সেটা একদম ঠিক কথা, কেননা সেটা তো পেশেন্ট, সত্যি কথাই। এবার হয় না যে পেশেন্টের কাছে যাব, সরি ডক্টরের কাছে যাব, আবার ভিজিট দিতে হবে, আবার যাব, তার থেকে স্যার তো দিয়েছেন এই মেডিসিন কিনে, আমার যখন একটু আমি ভালোই আছি, আমি এবার থেকে এইটা কিনে মেডিসিনটা খাবো। সেটার ফলে পেশেন্টের ওই পুরো প্রবি হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম কি ল্যাকটিসিসের কথা আলোচনা হচ্ছে, ল্যাকটিসিস তো একটা নুসোড মেডিসিন, এটা কি কম ডোজে কি কম পাওয়ারে কি আর দেওয়া যায়? একদমই না, কম পাওয়ার নোশোডে ইউজ করাই হচ্ছে না। দেওয়া যেতে পারে, কিন্তু ক্ষতি হতে পারে। ভীষণ একদমই নয়। 30 আমাদের তো 30 ইউজ করার মানে আমাদের জ্ঞানেই নেই এটা। আমরা 200 নিচে ভাবতেই পারি না। আমরা যে শিক্ষা গ্রহণ করেছি, আমরা সেখান থেকে